সোশ্যাল বাংলা রাজনৈতিক বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সাথে রয়েছে আমি বিশাল। আর আমার সাথে আজ যারা স্টুডিওতে উপস্থিত রয়েছে এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ছাত্র আন্দোলনের নেতৃত্বরা। প্রথমে আমার বাদিকে যিনি রয়েছেন ডক্টর সন্দীপ দেব এবিভিপি আগরতলা নগরের সভাপতি। দাদা, প্রথমে আপনাকে স্বাগত জানাই সোশ্যাল বাংলা পরিবারের তরফ থেকে। তারপর যিনি রয়েছেন সম্রাট রয়, এনএসওয়াই এর সহসভাপতি। সম্রাট বাবু, আপনাকেও স্বাগত জানাই আমাদের সোশ্যাল বাংলার তরফ থেকে। তারপর যিনি রয়েছেন সন্দীপন দেব, সন্দীপন দা, তোমাকেও স্বাগত জানাই আমাদের সোশ্যাল বাংলার তরফ থেকে। তো প্রথমে আমি সম্রাট বাবু আপনার থেকে শুরু করতে যাচ্ছি। 2019 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এনএসওয়াই এর ভূমিকাটা কতটুকু রয়েছে এই রাজ্যে? আচ্ছা, প্রথমত তা সোশ্যাল বাংলার পরিবারকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে এই রাজ্যে একটা নির্বাচন হচ্ছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কালো দিন, কারণ আমরা দেখেছি প্রত্যেকটি বিধানসভায়, আপনিও তো ঘুরে এসেছেন, আমাকেও কোথাও না কোথাও আপনি মনে হয় দেখেছেন, আমরাও ক্যাম্পিং করেছি, কিন্তু দেখতে পেলাম যে আমাদের কর্মীদের উপর, আমাদের এনএসওয়াইয়ের ছাত্রদের উপর, আমাদের যুবক ভাইদের উপর কিভাবে হেনস্থ করা, বাড়ি ঘরে ঢুকে আক্রমণ করা, বাড়িতে গিয়ে হামলা, ভোটের দিন ভোট বাক্সে রেগিং করা, বলেছে যে ভোট কেন্দ্রে। প্রসঙ্গে আমি আবার চলে আসি। আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচনে এনএসওয়াই এর কতটুকু ভূমিকা রয়েছে এই রাজ্যে? এটাই বলছি, বাট এনএসওয়াইয়ের আমরা তো কলেজ লাইফ বলুন, স্কুলে বলুন, আমরা আন্দোলন করেছি। প্রত্যেক দিন কোথাও না কোথাও প্রত্যেক স্কুলে কলেজের কী সমস্যা আমরা গিয়েছি, ছাত্রদের স্বার্থে আমরা লড়াই করেছি, অনেক আন্দোলন করেছি, গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করেছি, কিন্তু সরকার থেকে আমরা কোনো কিছু সদুত্তর এখন পর্যন্ত পাইনি। এই রাজ্যে মানুষ বুঝে গেছে, ছাত্ররা বুঝে গেছে, যারা ইয়ং ভোটাররা, মানুষ চাইছে, জনগণ চাইছে, ছাত্ররা চাইছে যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী চায়, জনগণ চাইছে, ছাত্ররা চাইছে, যারা এখন নবাগত ভোটাররা ভোট দিতে গিয়েছেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চায়। আচ্ছা, আসছি আবার আপনার কাছে। দাদা, আপনার কাছে জানতে চাইব যে বিষয়টা আপনারা বরাবর একটা দাবি করে থাকেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেই সংগঠনটা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তবুও আমরা মনে করি আপনারা একটা পরোক্ষভাবে হলেও একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে এই রাজ্যে। সামনের যে 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সংগঠনের ভূমিকাটা কতটুকু রয়েছে? প্রথমত আপনাদের নিউজ পরিবারকে এবং এখানে উপস্থিত সবাইকে এবং রাজ্যবাসীকে শুভ বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা অরাজনৈতিক সংগঠন। হয়তোবা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের সঙ্গে আমাদের একটা আদর্শগত মিল আছে, কিন্তু আমাদের বেসিক্যালি পরোক্ষভাবে রাজনৈতিক সঙ্গে যুক্ত না হয়ে ছাত্রদের যে চিন্তা ভাবনা, ছাত্রদের কীভাবে উন্নতি হবে, সেটাই কিন্তু মুখ্য প্রাসঙ্গিকতা। কারণ আমাদের কলেজ ইউনিটগুলি ছেড়ে দিলে আমাদের যে বিভিন্ন নগরের ইউনিট আছে সেগুলির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কিন্তু ছাত্রছাত্রীরা হয় না, আমরা শিক্ষকরা হই। কারণ এখানে একটা আদর্শ, একটা গাইডেন্সের ব্যাপার আছে যে ছাত্রদের কীভাবে পরিচালিত করতে হবে। এখন আসি আপনার প্রসঙ্গে। আমরা একটা জিনিস চাই যে ভারতকে একটা বিশ্বের মধ্যে ফেস তৈরি করা। বিগত স্বাধীনতা 70 বছর পেরিয়ে গেছে, আমরা দেখেছি যখন ভারতবর্ষের বিভিন্ন প্রধানমন্ত্রী বলুন, যখন রাষ্ট্রসংঘ বলুন বা পৃথিবীর শক্তিশালী যারা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, ওদের ব্যাকগ্রাউন্ডই দেখা গেছে, সামনে এসে জড়িয়ে ধরা, কথা বলা বা তাদের সম্মানিত করা, সেই ভাগ্য কিন্তু কোনো প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী ভারতবর্ষে জুটেনি আজ পর্যন্ত। সবাই কি চায়? রাষ্ট্রকে সবচেয়ে বড় একটা ফেস করে তোলা, আন্তর্জাতিকতা, সংকীর্ণ চিন্তা ভাবনা থেকে উঠে কিভাবে ভারতকে একটা গ্লোবালাইজেশনের মধ্যে একটা ফেস তৈরি করা, যে রাশিয়া, আমেরিকা, চীনের মতো ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ, একটা ফেস। আজকে দেখুন পাকিস্তানের ইস্যুটাকে কেন্দ্র করে যে সন্ত্রাসবাদ ইস্যু, এটা কি নতুন ইস্যু? স্বাধীনতার পর থেকেই যে ইস্যু আছে, কোনদিন সেরকমভাবে কোনো ডিফেন্স হয়েছে? আজকে সম্পূর্ণ বিশ্ব শক্তিশালী দেশগুলি ভারতকে সাপোর্ট করছে, এরকম আগে হয়েছিল কোনো সময়? কেন হয়নি?
কারণ আমাদের চিন্তা ভাবনা শুধুমাত্র একটা জায়গার মধ্যে সংকীর্ণ রাখতে হবে না, নিজেদের স্বার্থ এগুলিকে ঊর্ধ্বে গিয়ে ভারতকে কিভাবে যে রাষ্ট্রবাদ, যে দেশপ্রেম, সেটা কিভাবে জাহির করা যায়, কিভাবে ভারতকে একটা শক্তিশালী গ্লোবালাইজেশনের ফেস তৈরি করা যায়, সেই ভাবনাটা প্রত্যেক ভারতীয়র মধ্যে থাকা উচিত। এবং কেউ যদি ভাবে যে আমার দল আগে, আমি আগে, রাষ্ট্র পরে, তাহলে তাকে তো দেশপ্রেমী কোনোভাবেই বলা যায় না। আর এবিভিপি কিছুদিন আগে আমরা আগরতলা মহানগরে আমরা প্রায় 2000 ছাত্রছাত্রী, হ্যাঁ, আমরা একটা র্যালি করেছি। দাদা আসছি আবার এই প্রসঙ্গে। সন্দীপন দা, তোমার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 2018 নির্বাচনের পর 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে বামপন্থী যারা ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ভূমিকাটা কি রয়েছে? দেখো, বিধানসভা নির্বাচন গেছে, এই নির্বাচনে এ রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট একটা সরকার ছিল, সে সরকারটা ক্ষমতায় আসতে পারেনি। বিজেপি আইপিএফটির জোট সরকার ত্রিপুরা রাজ্যে ক্ষমতাসীন হয়েছে। এখন আমরা যারা এসএফআই করছি, টিএসইউ করছি সারা রাজ্যের মধ্যে, আমরা তো কখনোই ক্ষমতার মসনদে ছিলাম না। এসএফআই যারা করে, টিএসইউ যারা করে, তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। আমরা লড়াই করছি ছাত্রদের জন্য। তারপরেও এ রাজ্যে যেহেতু বামপন্থী ধারায় আমরা আন্দোলন করি, যেহেতু ছাত্রদের সমর্থন নিয়ে বিগত দিনে কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, স্কুলে আমরা লড়াই করেছি, আমরা লক্ষ্য করছি এই রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকারের পরাজয়ের পর এই রাজ্যের সামগ্রিক বামপন্থাকে আক্রমণ করার যে শাসক দলের চেষ্টা, তার থেকে এসএফআই টিএসইউ বাদ যাচ্ছে না। নির্বাচনী ফলাফলের পর 5ই মার্চ রাজ্যের সমস্ত কলেজগুলিতে নির্বাচিত ছাত্র সংসদগুলি দখল করা হয়েছে। এই যে দখলদারির রাজনীতি, এটার আমরা বিরোধিতা করি। আমরা মনে করি এই গোটা ভারতবর্ষব্যাপী আজকে ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য, যুবদেরকে দমিয়ে রাখার জন্য, দেশপ্রেমিক মানুষকে দমিয়ে রাখার জন্য নানাভাবে ছলচাতুরির আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ত্রিপুরা রাজ্যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আক্রমণ, সন্ত্রাসের বর্বর রাজত্ব কায়েম হয়েছে, কিন্তু অন্ধকারের রাজত্ব খুব বেশি দিন স্থায়ী হয় না। অন্ধকারের শেষে আলোর ঠিকানা ঠিক মিলবে, তার জন্য আমরা লড়াই করছি। এই কঠিন এবং জটিল একটা সময়, এই সময়টা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। লড়াইয়ের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে এসএফআই ময়দানে ছিল, লড়াইয়ে ছিল, লড়াইয়ে আছে। হয়তোবা আক্রমণ, সন্ত্রাস নতুন করে ত্রিপুরা রাজ্যে দানা বেঁধেছে। আসছি আপনার কাছে আবার। দাদা, যে প্রশ্নটা উঠে এসছে 2018 নির্বাচনের যে ফলাফল, এই ফলাফল ঘোষণার পরে প্রত্যেকটা রাজ্যের যে প্রত্যেক ডিগ্রি কলেজ রয়েছে, এই কলেজগুলিতে যারা এসএফআই করতো বা এসএফআই কাউন্সিলগুলি কিন্তু বর্তমানে যারা শাসক দলের ছাত্র সংগঠনের কর্মীরা রয়েছে, তারা কিন্তু জোরপূর্বক এবং বলপূর্বকভাবে তা দখল করে নিচ্ছে এবং তাদের কিন্তু আক্রমণ করতে শুরু করেছে। এই অভিযোগটা কিন্তু আপনাদের দিকে উঠতে শুরু করেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি একটু আগের প্রশ্নটা যাই যে কিছুদিন আগে আমরা একটা বিশাল র্যালি, যে নেশন ফার্স্ট ভোটিং মাস্ট, নোটাতে যেমন ভোট না যায়, এটাই আমাদের একটা ধারণা ছিল। জাস্ট আমি চলে আসি যে ভারতবর্ষকেই প্রাধান্য দেওয়া হোক। আমরা তো বিভিন্ন কলেজে পরিক্রমা করি, স্কুলে যাই, এই যে জোরপূর্বক যে বিষয়টা, সেটার ব্যাখ্যা করা আমার মনে হয় এই পৃথিবীতে যারা একদম বুদ্ধিজীবী বা যারা বুঝে, তাদের কাছে কিন্তু প্রুফ জিনিসটা খুব বেশি দরকার। আদালত বলুন বা লর যে জিনিসটা, সেটা কিন্তু মুখের কথা বিশ্বাস করে না, সেখানে এভিডেন্স চাই। এখন আমি একটা কিছু কথা বললে এটাকে মানতে হবে, সেটা আমি এই যুক্তিতে আমি বিশ্বাসী নই, প্রুফ চাই। যারা ছিল ছাত্র সংসদের দায়িত্বে, তারা কোথায় বলুন? তারা আজকে কেন কলেজে গেলে ওদের পাওয়া যায় না? এখনো তো ছাত্রীরা এই জায়গায় একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা ছাত্র সংগঠনে এসএফআই বলুন বা বামপন্থী যারা ছাত্র কর্মী সমর্থকরা ছিল, তাদের তো বলা হচ্ছে যে বরাবর আক্রমণ করা হচ্ছে, তো তারা কিভাবে কলেজে যাবে বা তাদের কিভাবে দেখবেন? বিদ্যার্থী পরিষদ একটা এমন একটা সোশ্যাল বলেন ছাত্র সংগঠন, যেখানে তারা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে বিভাগরণদের আদেশে চলে সবসময়। সেখানে যারা দেশ প্রেমিক, যারা যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী, ওদের আদর্শকে আমরা গ্রহণ করি।
সেই জায়গায় অহিংস নীতিতেই আমরা বিশ্বাসী সম্পূর্ণভাবে। আজকে যে কথাগুলি উঠছে, আক্রমণ হচ্ছে, কাউন্সিল দখল হচ্ছে, আমাকে বলুন না যে এরকম দৃষ্টান্ত সেটা কোথা থেকে উঠে এলো? কাউন্সিলগুলি প্রিন্সিপালদের সঙ্গে কথা বললে বলে দেওয়া যাবে না কাউকে। প্রিন্সিপালরা কলেজে নিজেই বলছে দেওয়া যাবে না। কারণ এখনো কলেজ ইলেকশন হয়নি। আইনিগতভাবে যারা ছিল দায়িত্বে, ওদিন পর্যন্ত ইলেকশন না হয় ওরাই দায়িত্ব থাকবে। ওরা কোথায়? ওরা আগে যাক না। এখনো কাউন্সিল গঠন হয়নি, 1 বছর হয়ে গেছে, ইলেকশন হয়নি। ছাত্রছাত্রীরা সমস্যা জর্জরিত। বিদ্যার্থী পরিষদ প্রতিনিয়ত কলেজের প্রিন্সিপালের সঙ্গে, কলেজ অথরিটির সঙ্গে কথা বলে, হাই এডুকেশন ডেপুটেশন দিয়ে, মেমোরেন্ডাম দিয়ে প্রতিনিয়ত চেষ্টা চলছে যে কিছু করা হোক। আমি মনে করি যারা প্রকৃত যোদ্ধা তারা যেমন ভালো দিনের সামনে থাকে, খারাপ দিনেও ওদের সামনে থাকতে হবে। যদি ছাত্রছাত্রীদের স্বার্থ চিন্তা করতে হয়, ভালো দিনের যেমন পাশে ছিল, খারাপ দিনেও যদি আক্রমণ আসেও আক্রমণ প্রতিরোধ করো পাশে থাকতে হবে। যে আক্রমণ পৃথিবীতে বলুন না, ভারত 200 বছর পরাধীন ছিল, সবাই যদি মনে করতো যে আমি ঘরে বসে থাকি, দেশের জন্য কিছু করতে হবে না, আমরা আজকে পরাধীন থাকতাম। যারা সংগ্রামী, যারা চিন্তা করে যে আমার ভারতবর্ষকে এগিয়ে নিতে হবে বিশ্বের কাছে, মাথা উঁচু করে দাঁড়ালে ছাড়বে না রাষ্ট্রশক্তির কাছে। ভারত একটা এমন দেশ যেটা বিশ্বের সব দেশের সঙ্গে কম্পেয়ার করতে হবে। আমরা একটা শক্তি। ইন্ডিয়া ইজ আ স্ট্রং নেশন উইথ সো মাচ পাওয়ার অ্যান্ড এবিলিটি আমাদের আছে। আমরা বলা হতো কি, সোনিকে চিড়িয়া বলা হতো বিশ্বের মধ্যে আমাদের। তো এই ভাবনাটা যে রাষ্ট্রীয় ভাবনা, এই সংকীর্ণতা থেকে উঠে অঞ্চল, রাজ্য, সমাজ থেকে উঠে যে দেশীয় ভাবনা, সেটাই তো আমাদের কাজ হচ্ছে যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে নেই। এবং এই আদর্শে বিদ্যার্থী পরিষদ সর্বদা অবিচল। এবং সেটা আমি সবসময় বলছি, যদি এরকম হয়, যারা ছিল তারা আসুক না, এসে প্রুফ দেখাক, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াক। এখনো তো জর্জরিত, কোথায় আপনি বলুন না। আচ্ছা, সন্দীপন দা কি বলবেন এই ব্যাপারে? আমার যতটুকু জানা আছে, তুমি গত নির্বাচনী ফলাফলের পর কলেজে যে কাণ্ডটা ঘটেছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতা তোমার রয়েছে। তুমি সেই সময় কলেজে পড়তে, এমবিবি কলেজেই পড়তে। কি ঘটেছিল সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন নিউজ চ্যানেলে সরাসরি দেখানো হয়েছে কিভাবে ছাত্র সংসদগুলি তালা ভেঙে দখল করে কাগজপত্র পুরানো হয়েছে, ছাত্র সংসদ দখল করা হয়েছে। যারা ছাত্র সংসদ পরিচালনার দায়িত্বে ছিল তাদের উপর শারীরিক আক্রমণ করা হয়েছে। এখন আমার এবিভিপির বন্ধু যে কথাটা বলছে যে রাজ্যের মধ্যে বর্তমান সময়টা অন্ধকারাচ্ছন্ন, এই অন্ধকারাচ্ছন্ন সময় থেকে বেরিয়ে আসার জন্য এসএফআইকে লড়াই করতে হবে। আমি সাধুবাদ জানাই যে উনি স্বীকার করেছেন বর্তমান পরিস্থিতিটা রাজ্যের ছাত্রদের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এসএফআই লড়াই করছে, এই লড়াই করবে। আর যারা আজকে কলেজের ভিতরে গণতন্ত্রকে পদদলিত করছে, সারা রাজ্যে গণতন্ত্রকে ধূলিসাৎ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের রয়েছে। এই লড়াই আমরা লড়ব। এই লড়াইকে শক্তিশালী করার জন্য গোটা রাজ্যে ছাত্ররা তৈরি হচ্ছে। এই রাজ্যের মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন সময়, এই সময়টা আমাদের পার করতে হবে এবং লড়াইয়ের মধ্য দিয়েই আমরা এই সময় পার করব। উনিও তো আমার কথা বুঝতেই পারেননি, সত্যি কথা। আমি তো শিকারের প্রশ্নই ওঠে না। আমি কি বলছি, আপনারা কোথায়? আমরা তো আছি ছাত্রছাত্রীদের পাশে। আমরা প্রতিনিয়ত তো ওদের চিন্তা করছি। আপনাদের পাই না দেখেই তো বলে ও আজকে আমাদের দরকার লাগছে যে আপনারা কলেজে ইলেক্টেড হয়ে আসেন, আমাদের ইউনিট আছে, আমরা ছাত্রছাত্রীদের এখন সমস্যা এগুলি সলভ করার দায়িত্ব আপনাদের, আমাদের না। আপনি তো বললেন যে আপনি বললেন যে কলেজের মধ্যে পরিস্থিতি নেই, আপনারা আসুন, সাহস করে আসুন। আপনি তো বললেন, সবাই শুনলো, আপনি বললেন কলেজের পরিস্থিতি নেই, আপনারা সাহস করে আসুন। সাহস করে কেন আসতে হবে? কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ কেন থাকবে না? কেন গণতান্ত্রিক পরিবেশ থাকবে না? আবার আসি আপনার কাছে, সম্রাট বাবু, আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কলেজগুলির মধ্যে এনএসইউ এর সংগঠন কতটুকু শক্তি পেয়েছে বা কতটুকু আবার উজ্জীবিত হয়েছে, কি বলবেন? আমি যেটা বলবো, 2018 বিধানসভার আগে কলেজের মধ্যে এসএফআই ছিল। 22টা ডিগ্রি কলেজ আছে ত্রিপুরা রাজ্যের। 22টা ডিগ্রি কলেজের মধ্যে এসএফআই সেম গুন্ডাগিরি করেছে। এখন যে ওরা যা বলছে যে কাউন্সিলে দখল করা, ওদের লোকই তো কাউন্সিল দখল করছে, ওদের লোকই তো গিয়ে প্রশ্ন পুড়ছে, ওদের লোকই তো গিয়ে প্রিন্সিপালকে ধমক দিচ্ছে।
কলেজের মধ্যে আক্রমণ কাদের লোক করছে? এসএফআই এর লোকই তো গিয়ে এবিভিপিতে আক্রমণ, এবিভিপির সাথে মিলে কলেজের মধ্যে আক্রমণ করছে। আজকে কোথায়? আজকে প্রশাসন কোথায়? প্রশাসন তো নীরব ভূমিকা। বিশাল করে কিছুদিন আগে একটা কলেজের মধ্যে যখন জয়েন এনএসওয়াই লিখতে গিয়েছিল, তখন আমাদের কর্মীদের উপর এসএফআই এর নাম ধরেই তো এবিভিপিতে ঢুকে গুন্ডাগিরি চালাচ্ছে। আজকে সারা রাজ্যে গিয়ে দেখুন না পরিস্থিতি কি অবস্থা। আমাদের এমবিবি কলেজ বলুন, আগরতলা শহরে 4টা কলেজ আছে, এমবিবি কলেজ, বিবিএমসি, ওমেন্স কলেজের মধ্যে পর্যন্ত গুন্ডাগিরি চলছে। আজকে সুরক্ষিত নয়, মহিলারা সুরক্ষিত নয়। আজকে আপনারা এমবিবি কলেজে দেখুন, এমবিবি কলেজের কথা যদি বলি, এমবিবি কলেজে কি হয়েছে? আমাদের যারা এনএসওয়াই করে গিয়ে আক্রমণাত্মক করছে এসএফআই আর এবিভিপি মিলে, ওরা মিশে গেছে কলেজের মধ্যে। আর এখানে এসে বলছে যে কি, যে না এখানের মধ্যে এবিভিপি এসএফআই এর সাথে মিলে গেছে। এটা রাজ্যের মানুষ জানে, রাজ্যের জনগণ জানে। দাদা তো বলছেন যে এবিপি 90 যারা আছে এসএফআই থেকে এবিভিপি তে গিয়ে সন্ত্রাস করছে। তাহলে আপনারা এই ব্যাপারে কি ভূমিকা নিয়েছেন? দেখুন, ভাইদের তো নির্দিষ্ট থাকতেই পারে ধারণা বা মতামত থাকতে পারে। আমি একজন টিচার মানুষ, আমি আগেই বলেছি, এত বছর ধরে 11 বছর ধরে শিক্ষক প্রফেশনের সঙ্গে যুক্ত। দেখুন, এই যে আমাদের ছাত্রদের যে গুন্ডা অভিহিত করা, এটা আমাদের মুখে দিয়ে কখনো আসে না। এই সমাজে কোনো মানুষ ত্রুটি মুক্ত কি, সেটা যদি নিজেকে মানুষ প্রশ্ন করে, নিজের থেকে আয়নাতে মুখ দেখাতে পারবে না। মিশে গেছে, আক্রমণ হচ্ছে। আক্রমণ তো হচ্ছেই ভাই, আক্রমণ হচ্ছে না? আপনারা কলেজে আপনারা এখানে এসে বসছেন, আক্রমণ হচ্ছে না? সারা রাজ্যে আক্রমণ হচ্ছে না? এমবিবি কলেজে আক্রমণ কার লোক করছে? এসএফআই এর লোকই তো আপনাদের এখানে ঢুকে আক্রমণ করছে। আমাদের উপর আক্রমণ কে করছে? আপনাদের এত ভয় কেন? কলেজের মধ্যে আপনাদের এত ভয় কেন? আপনারা নির্বাচন করিয়েছেন, এবার নির্বাচন করিয়েছেন? আপনারা তো নির্বাচন করেননি। আমরা তো বারবার বলেছি ডাইরেক্টর সাহেবকে নির্বাচন করাতে হবে, আপনারা নির্বাচন করেছেন? আপনারা জানেন যে নির্বাচন করলে পরাজয় হবে, আপনারা জানেন যে নির্বাচন করলে। আর এসএফআই এর তো কোনো চিহ্নই নেই, সারা ভারতবর্ষ থেকে মুছে গেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মুছে গেছে, ত্রিপুরা থেকে মুছে গেছে, এসএফআই তো নেই, সিপিএম তো নেই। 14টা বিধানসভায় কি করছে? 14 জন যে এমএলএ আছে, কি 16 জন কি করছে? নির্বাচন কেন হচ্ছে না? নির্বাচন করা কি শুধুমাত্র এই ছাত্র সংসদের হাতেই থাকে? আপনারা সরাসরি যুক্ত আছেন, আমরা কিন্তু অরাজনৈতিক সংগঠন, হয়তো আদর্শগত মিল আছে। কলেজে ইলেকশন করাটা অনেক পরিমাণে গভর্নমেন্টের উপর নির্ভর করে, এবং গত 1 বছরের মধ্যে বিধানসভায় আপনাদের গভর্নমেন্টই তো জানে যে নির্বাচন করলে পরাজয় হবে। আপনাদের গভর্নমেন্ট জানে, নির্বাচন করলেই তো জানেন আপনারা পরাজয় হবে। এটাই তো, আপনারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না নির্বাচন করতে, প্রার্থী নেই আপনাদের। আপনারা ইলেকশন করবেন, আপনাদের লোক নেই কলেজের মধ্যে। এসএফআই এর লোকগুলি তো ঢুকে দাদাগিরি করছে, আপনাদের লোক নেই। আমাদের শক্তিটা প্রদর্শন হলো, আপনারা কোথায় শক্তি আপনাদের? আপনাদের শক্তি কোথায়? 40 বছরের বৃদ্ধকে নিয়ে আপনারা মিছিলে হাঁটছেন, আপনাদের শক্তি এটাই। সন্দীপন বাবু, আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, সম্রাট বাবু কিন্তু অভিযোগ করছে যে এসএফআই কর্মী সমর্থকরা কিন্তু এবিভিপিতে গিয়ে মিশে গিয়েছে, কি বলবেন এই ব্যাপারে? ও ভালো করেই জানে যে গতকাল পর্যন্ত যারা এবিভিপি করত কলেজের মধ্যে, এবং এই নির্বাচনী ফলাফলের পর শহরের কলেজগুলিতে যে কয়েকজন মুখ মারধরের ক্ষেত্রে ছাত্রদের, কলেজের ক্যাম্পাসের মধ্যে হুজ্জতি করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল বহিরাগত ছাত্র হিসেবে, আজকে তারা আবার এনএসওয়াই মার্চ করছে, আমরা দেখতে পাচ্ছি। এটা তো স্বাভাবিকভাবে স্পষ্ট যে রাজ্যের মধ্যে এনএসওয়াই, এবিভিপি, টিএমসিপি, এই যে জামা পাল্টানোর খেলা, এটা কারা খেলেন রাজ্যের ছাত্ররা জানে, রাজ্যের জনগণ জানে। ওরা যখন এই টকশোর মধ্যেই বিতর্কিত একটা ধুমায়িত করার চেষ্টা করছিল, তখন আমি চুপ করে বসে থেকে আমি শুনছিলাম। আসলে রাজ্যের ছাত্ররা অনেক বেশি সচেতন, রাজ্যের মানুষ অনেক বেশি সচেতন, জানে কারা জামা পাল্টায় এবং জামা পাল্টানোর ক্ষেত্রে কোন কোন ছাত্র সংগঠন তাদের মানে যাওয়ার ক্ষেত্রে একটা সুবিধে থাকে, সেই অনুযায়ী বসন্তে বসন্তে জামা পাল্টাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই রাজ্যের মধ্যে এসএফআই, টিএসইউ ছাত্রদের জন্য লড়াই করেছে। কোথায় লড়াই? এই রাজ্যের মধ্যে কিছুই নেই।
আমি কিছুই নেই, রাজ্যে কিছুই নেই। আপনারা বিধানসভার আগে আরে বিধানসভা নেন কেন? আমি নাম বলবো না। আরে আপনি বিধানসভা নেন কেন? ছাত্র রাজনীতি করেন, ছাত্র রাজনীতি করেন। মর্চমণিতে কি করেছিলেন? আপনি বিধানসভার কথা বলছেন কেন? ছাত্র রাজনীতি করেন, কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথা বলুন। আপনাদের অস্তিত্বটা কোথায়? সারা ভারতবর্ষ থেকে চোরমাচুর হয়ে গেছে, এখন ত্রিপুরা থেকে চোরমাচুর। কি করেছেন আপনারা? বামপন্থীদের কি করেছেন? কথা যদি বলতে হয় তাহলে গোটা দেশের মধ্যে গোটা দেশের মধ্যে গুন্ডাগিরি ছাড়া কোনো কিছুই করেন। আরে কথা বলতে না দিলে কিভাবে হবে? সম্রাটবাবু একটু কি করেছেন আপনারা? সম্রাটবাবু এই যে জামা পাল্টানোর বিষয়টা হচ্ছে, বলুন সন্দীপন বাবু বলুন। আমি যে কথাটা বলতে চাইছি, ও বলছিল বামপন্থীরা গোটা দেশে নেই। গত 5 বছর এই যে একটা অন্ধকার গোটা ভারতবর্ষে মোদির রাজত্বে, কৃষকরা আক্রান্ত, ছাত্ররা আক্রান্ত, যুবরা আক্রান্ত, কেউ আন্দোলন করেছে বামপন্থী ছাড়া? কেউ আন্দোলন করেনি। আজকের এই নির্বাচনে যুবদের আমরা করেছি, এনএসওয়াই করেছে, মাই জব, আমার কাজ কোথায়, কে আওয়াজ তুলেছিল? এনএসওয়াই করেছে। এদেশের বামপন্থী যুবরা আওয়াজ তুলেছিল। কোথায় ছিলেন আপনারা? কৃষক আন্দোলন দিল্লিতে লাল ঝান্ডার হিল্লোল তুলেছে। কারা করেছে? সারা ভারত কৃষক সভা করেছে বামপন্থী সংগঠন। আজকে হয়তোবা ফসল অন্য কেউ তুলতে পারে, কিন্তু আন্দোলনের নিরিখে, লড়াইয়ের নিরিখে, মানুষের পাশে থাকার নিরিখে এনএসওয়াই ছাড়া বিকল্প কিছু নেই। বামপন্থী এখন একটা তৈরি হতে পারে, এখন নেই, এখন অস্তিত্ব নেই। আর ছাত্র রাজনীতি করতে এসে যদি পার্লামেন্টের কথা বলেন, বিধানসভার কথা বলেন, তাহলে ছাত্ররা কতটা গ্রহণ করবে? আরে আপনাদের কলেজে স্কুলে কিছু বুঝে নেওয়া দরকার ছাত্রদের। কলেজের মধ্যে কি আমরা লড়াই করছি স্কুলে, কলেজে, ক্যাম্পাসে ছাত্রদের জন্য। রাজ্যের মানুষ দেখছে, আপনি আর বলবেন না, রাজ্যের মানুষ দেখছে। পরিবেশ হয়ে যাবে। সম্রাটবাবু একটু, সন্দীপন বাবু, যে বর্তমান যারা শাসক দলের ক্ষমতায় রয়েছে তাদের পক্ষ থেকে যে একটা অভিযোগ উঠতে শুরু করেছে, রাজ্যে কুস্তি এবং দিল্লিতে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে একটা দোস্তি, এই ব্যাপারে আপনি কি বলবেন? রাজ্যের মধ্যে আমরা বর্তমানে একটা স্বৈর শাসনে রয়েছি, আমরা লড়াই করছি এই পরিস্থিতি গোটা রাজ্যে আমরা লক্ষ্য করছি। আমি আপনাকে সরাসরি বলতে পারি, এ রাজ্যের মধ্যে বর্তমান সময়ে কারা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে? বামপন্থীরা আক্রান্ত হচ্ছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় বিভিন্নভাবে বামপন্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। কারণ বামপন্থী বলছেন যে রাহুল গান্ধী, কেরালায় দেখতে পেরেছেন তো, সিপিএম এর বিরুদ্ধে রাহুলজি দাঁড়িয়েছেন। সিপিএম এর বিরুদ্ধে এখন তো আর বলতে পারবেন না যে দিল্লিতে কোস্তাকুস্তি, এখন তো আর বলতে পারবেন না। প্রশ্নটা রয়েছে, তার উত্তরটা দিন। এই রাজ্যের মধ্যে বামপন্থীরা আক্রান্ত হচ্ছে। আক্রমণ কেন হচ্ছে? বর্তমানে শাসক গোষ্ঠী মনে করছে বামপন্থীরা যদি আবার সংগঠিত হয়, এই রাজ্যের মধ্যে বামপন্থীদের রোখা অনেক কষ্টসাধ্য কাজ। কারণ তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়েছে, প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। কাজে এই নির্বাচন যখনই হচ্ছে রাজ্যের মধ্যে, এটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা হচ্ছে। এই একটা পরিস্থিতি। আর গোটা দেশের মধ্যে কি করেছেন? 25 বছর তো আপনারা ছিলেন, কি করেছেন ছাত্রদের জন্য? কি করেছেন? 25 বছর তো আপনারা সরকার বলতে দেবে না, কিছু তো করেননি। 25 বছরের সরকার ছিলেন, আপনারা কি করেছেন? আপনি বলুন রাজ্যের মানুষকে। কথা বলতে দেবে না। একটা বিষয় আমি বলতে চাই, আমি মানে আমরা তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, আমাদের দেখে শিখবে সবাই। আচ্ছা, যারা এখন যারা মানে আমাদের সবচেয়ে মানে কংগ্রেস সরকার বলছে যে 124 AM মানে কেউ যদি ভারত বিরোধী নারা দেয় তার কোনো অ্যাকশন নেই। এটা কি দেশপ্রিয়তার বা দেশপ্রেমের পরিচায়ক না পরিচায়ক না? এই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই। আপনারাই তো হিন্দু রাষ্ট্র চাইছেন, আপনারা দেশপ্রেম যে বলছেন, আপনারা হিন্দুত্ব চাইছেন, আপনারা হিন্দুত্ব চাইছেন, আপনারা কি করেছেন? আমি তো সেটাই বলছি, উনি তো দেশপ্রেম, যে ওনারা যে দেশপ্রেম বলে বেড়াচ্ছেন, ওনারা কি করেছেন? ওনারা তো হিন্দু রাষ্ট্র চাইছেন, ওনাদের লোকই তো প্রসঙ্গে আবার আসছি, উনি যে দেশভাগের জন্য আপনারাই তো চাইছেন, আপনারা কি করেছেন? তার উত্তরটা দিন। কিছু না, এখানে কিছু হবে না। আপনারা কিছুদিন পরে দেখতে পারবেন 23শে মের পরে ধূলিসাৎ হয়ে যাবে, ভারতবর্ষ থেকে ধূলিসাৎ হয়ে যাবে। যোগ্য জবাব দেবে জনগণ।
ঠিক করে রেখেছে যোগ্য জবাব দেওয়ার জন্য। আপনাদের অস্তিত্ব কোথায় থাকবে? আর এসএফআই তো নেই, সিপিএম তো নেই, ভারতবাসী না, মানুষ জানে, জনগণ জানে, জনগণ জানে, রাজ্যের মানুষ জানবে, রাজ্যের মানুষ জানবে। বিজেপি ব্যাংকে তাসের ঘরের মতো চোরমাচোর হয়ে যাবে, তাসের ঘরের মতো চোরমাচোর হয়ে যাবে, কিছু নেই। হিন্দুত্ব রাষ্ট্র আপনারা চাইছেন, সংবিধানকে চেঞ্জ করা হবে, আপনারা মন্তব্য আপনাদের লোকই বলছে সংবিধান চেঞ্জ করে দেবেন। আপনার কাছ থেকে কিন্তু সঠিক উত্তরটা সেভাবে পেলাম না। আমি যেটা বলছি, আমি ওনাকে বলতে চাই, ওনারা যে বলছেন হিন্দু রাষ্ট্র করার জন্য, উনি বলুক না হিন্দু রাষ্ট্র, উনি হিন্দু রাষ্ট্র, আপনারা বলছেন তো হিন্দু রাষ্ট্র করা হবে, আপনারা সংবিধানকেই চেঞ্জ করে দেবেন। 2019-এ আপনারা আসলে আপনারা সংবিধান চেঞ্জ করে দেবেন। আপনারা বলছেন সারা ভারতবর্ষের মধ্যে দাঙ্গা করছেন, প্রত্যেকটি কলেজে দাঙ্গা করছেন, আজকে কোথায় আছে? আজকে উনি বলতে পারেন ভারতবর্ষে স্বাধীনতার অধিকার দেওয়া আছে, বাক স্বাধীনতার, কিন্তু আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম যে যেটা মানে মানুষের মান্যতা সেটা কিন্তু মুখে মুখে হয় না। মুখে না ভাই, আমরা মুখে বলছি না, আমরা এখানে এসে বলছি না, আমরা কাজ করছি, রাজ্যের জনগণ জানে, আমরা আন্দোলন করে এখানে এসেছি, আমরা আন্দোলন করেছি, আমরা অনেক আন্দোলন করি রাজ্যের, সারা ভারতবর্ষে এনএসওয়াই ছাড়া দল নেই, কোনো জায়গায় নেই। এবং এবিপিপি যারা শাখা সংগঠনগুলি রয়েছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছুড়েছে সম্রাট বাবু যে আপনারা হিন্দু রাষ্ট্র চাইছেন এবং 2019 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে যদি আপনারা আবার পুনরায় ক্ষমতায় আসেন তাহলে এই দেশটাকে আবার হিন্দু রাষ্ট্র বানাবেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন এখানে যারা আছেন তারা তো সবাই হিন্দু, ঠিক আছে, এখানে আমি কোনো বিতর্কে চাই না। না কেন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে আমার চলতে হবে। আমাদের ভারতের সংবিধানে কি লেখা আছে যে হিন্দু, আমার হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে আমার চলতে হবে। আমরা কেন দেশ ভাগাভাগি করব? আমরা কেন দেশ ভাগাভাগি করব? আমরা কেন আমরা মুসলিমকে, আমরা মাইনরিটিকে নিয়ে চলবো না? আমরা একটা মতামত প্লেস করতে এসেছি, আমরা এখানে ঝগড়া করতে আসিনি, ঠিক আছে? আমাকে একটা কথা বলুন, আমরা এখানে হিন্দুবাদের কথা বলছি, কোথায় কোন জায়গায় হিন্দুবাদের কথা আসছে যে ভারতবর্ষে আবার রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হলে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে ভারতের সংবিধান চেঞ্জ করা হবে? ভারতীয় সংবিধান চেঞ্জ করতে হলে হোয়াট ইজ দ্য রুল অফ আসামে এসে হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন? মাইনরিটি ভোট চাই না, মাইনরিটি ভোট চাই না, বাঙালি ভোট চাই। আপনাদের মন্ত্রী বলছেন গিয়ে, এটা লজ্জার বিষয়, মাইনরিটি ভোট চাই না। হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন? আরে ত্রিপুরা আমার সব নিয়ে চলতে হবে, আমার ত্রিপুরাতেও কি বলেছেন আপনারা? ত্রিপুরাতে আপনাদের একজন মন্ত্রীও কিন্তু সিধু, উনিও কিন্তু ওই দিন পাঞ্জাবের একটা সভা থেকে দাবি করেছেন যে আমাদের মোদিকে হারানোর জন্য যত মুসলিম আছে সবাই একত্রিত হয়ে মোদিকে হারানোর জন্য কংগ্রেসকে ভোট দেন। কারণ এখানে কংগ্রেস যারা মুসলিমরা রয়েছেন আপনারা সংখ্যা গরিষ্ঠ রয়েছে। এই ব্যাপারে কি বলবেন? তাহলে তো আমরা বলতে পারি যে কংগ্রেসও একটা সাম্প্রদায়িক দল। না না, এরকম কোনো কথা নয়। কংগ্রেস কি কেন সাম্প্রদায়িক? হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে, জিন সবাইকে নিয়ে আমাদের নরম সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। কংগ্রেস ছাড়া ভারতবর্ষের বিকল্প কোনো দল নেই। কংগ্রেস নরম সাম্প্রদায়িকতায় ভারতবর্ষে 5 বছরে মানুষ বুঝে গেছে, 5 বছরে মানুষ বুঝে গেছে। 15 লক্ষ টাকা করে দেবার কথা ছিল, আপনারা দিয়েছেন? 2 করোড় নৌকরি মিল জায়গা, কোথায় 2 করোড় নৌকরি? যুবকদের, আপনারা যুবকদের কি দিয়েছেন? দাঁড়ান একটু সম্রাট বাবু, একটু সন্দীপন বাবু, কংগ্রেস অভিযোগ উঠতে শুরু করে, কংগ্রেস অভিযোগের বিজেপির দিকে ছুটতে শুরু করেছে যে বিজেপি হিন্দুত্ববাদী একটা সংগঠন এবং কংগ্রেস আর বিজেপি আবার পাল্টা অভিযোগ ছুটতে শুরু করেছে কংগ্রেসের দিকে। আপনি কি বলবেন এই ব্যাপারে? দেখুন, এই ভারতবর্ষ সংবিধান ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে গৌরবান্বিত করেছে। এই ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য, একে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এই দেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈনের বিভেদ কোনো কালেই ছিল না। আজকে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের মধ্যে ধর্মগতভাবে এই বিভাজন চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ধর্মের নামে, বর্ণের নামে গোটা ভারতবর্ষে একটা নতুন রাজনীতির সংস্কৃতি আমদানি করার চেষ্টা হয়েছে। এর আমরা বিরোধিতা করি। এই রাজনীতি যারা করে, এই রাজনীতি নষ্টামির রাজনীতি, এই রাজনীতি ভারতবর্ষকে মনুবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা বলছে সেই রাজনীতি। এই রাজনীতির আপামর মানুষের বিরোধিতা ভারতবর্ষে তৈরি হয়েছে। এই লড়াই এগিয়ে যাবে এবং আজকে কংগ্রেস বিজেপির হিন্দুত্ব নিয়ে কথা বলছে। কংগ্রেস
অসাম্প্রদায়িক নয়। কংগ্রেসও নরম হিন্দুত্বের কার্ড বিভিন্ন সময় খেলে, যখন যেখানে যেমন দরকার হয় সেইভাবে তারা ধর্মের রাজনীতিকে ব্যবহার করে। আমরা মনে করি ভারতবর্ষের সমস্ত মানুষের প্রথম পরিচয় হচ্ছে মানবিকতা। কংগ্রেস মানবিকতার পরিচয়ের বাইরে মানুষের কোনো পরিচয় থাকতে পারে না। ব্যক্তিগত ধর্মাচরণের অধিকার সবার রয়েছে। মানুষ ধর্মাচরণ করবে, মানুষকে কোন বিষয়টা তারা পড়াশোনার জন্য নির্বাচন করবে, তারা কি খাবে কি খাবে না সেটা ঠিক করে দেওয়ার অধিকার কারোর নেই। মানুষের সেই যে অধিকার সংবিধান দিয়েছে ভারতবর্ষে, সেই অধিকারকে সুরক্ষিত রাখতে হবে। তার জন্য বামপন্থীরা তো গোটা ভারতবর্ষে লড়াই করছে। বামপন্থীদের রাজনীতি শুধুমাত্র ক্ষমতার জন্য না, ভারতবর্ষে লড়াই করছে। আমি দেখছিলাম এখানে 16টা এমএলএ, আপনাদের এমএলএ গুলি কি করছেন? আরে ও তো ওকে বিধানসভায় পাঠানো উচিত। ওকে বিধানসভায় পাঠানো উচিত। বিধানসভায় পাঠাতে হবে না, রাজ্যের মানুষ জানে কেউ নেই। ও বিধানসভা নিয়ে বলছে, আরে ছাত্র রাজনীতি করছে আর বলছে বিধানসভার কথা, পার্লামেন্টের কথা। কি করেছেন 25 বছর আপনাদের সরকার ছিল, কি করেছেন ছাত্রদের নিয়ে? আমাদের সরকার ছিল মারদাঙ্গা ছাড়া, কাউন্সিল দখল করা। আপনার ছাত্র রাজনীতি ছেড়ে এখন বিধানসভায় যাওয়া উচিত। এসএফআই আপনারা কি করেছেন কলেজের মধ্যে? তোমার বিধানসভায় যাওয়া উচিত। অস্তিত্ব এখন তো আরো থাকবে না। তোমার কথাই অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা ঠিক হবে না। তোমার কথাই অস্তিত্ব ঠিক হবে না, সেটা দেখা যাবে। আপনিও কংগ্রেসে আসছেন। আরে আপনিও কংগ্রেসে আসছেন। তোমার ঠিক করে দিতে হবে না এসএফআই এর অস্তিত্ব থাকবে কি থাকবে। এসএফআই এর থাকবে নাই তো বলছি, রাজ্যের জনগণ আপনাদের জবাব দিয়েছেন, আরো দেবেন। আমি সঞ্চালককে অনুরোধ করব যাতে কথা বলার সুযোগটা রাখা হয়, কথা বলার সুযোগটা যাতে রাখা হয়। তাহলে বলবো সবাইকে এক একবার করে সময় দিচ্ছি, কিন্তু সম্রাট বাবু আপনি একটু আপনার কাছেও আসি। আমরা একটু কথা কয়েকটা জিনিস এখানে রাখতে চাই। আমাদের ভারতবর্ষকে যে আজকে আপনি প্রধানমন্ত্রীর কথা চিন্তা করুন, আপনি ছেড়ে দিন কোন দলের প্রধানমন্ত্রী, আজকে সম্পূর্ণ পৃথিবী থেকে ভারতের প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হচ্ছে। সেটা কি আমাদের ভারতীয় সংস্কৃতিকে বাদ দিয়ে ভারতীয় সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, গত 5 বছরে কি সংবিধানের এমন কিছু চেঞ্জ হয়ে গেছে যে যেখানে ধর্মের প্রতি আঘাত আসছে? বিজেপি সরকার বিধানসভা বা লোকসভায় কি কোনো মুসলিম প্রার্থীকে দাঁড়া করাচ্ছে না? না ভারতবর্ষে যত লোকসভা সিট আছে 583টা সিট যাই বলুন, সব কি হিন্দু? অন্য দলের অন্য ধর্মের লোক নেই এখানে? আপনি যদি বলতে পারেন কেউ এখানে যে একজন মুসলিম ক্যান্ডিডেট বিজেপি গভর্নমেন্ট দ্বারা করেননি লোকসভা নির্বাচনে, তাহলে আমি মানবো। বলতে পারেন, দেখেন কেউ যদি গোড়াপন্থী হয় না, সে এক ফোঁটা জল দেবে না, আমি বিশ্বাস করি। এই রাজ্যের ক্ষেত্রে যদি আমি মনে করি, কি বলবেন এই রাজ্যের ক্ষেত্রে? দেখুন, সবাই কিন্তু একটা পরিকল্পনা বা সিস্টেম থাকে। এত দিনের পর মানুষ কেন পরিবর্তন করলো? সবাই ত্রিপুরা রাজ্যের একটা মানসিকতা হয়ে গেছে কি সরকারি চাকরি লাগবে, নাহলে চলবে না। কোন ইন্ডাস্ট্রি তো তৈরি হয়নি ত্রিপুরা রাজ্যে। আপনারা ইন্ডাস্ট্রি করেছেন? আপনারা কিছু করেছেন? আপনি কি মনে করেন আপনারা মানুষ আপনাদের বিজেপি কে দেখে ভোট দেয়নি, মানুষ এবার পরিবর্তন চেয়েছে তাই ভোট দিয়েছেন। মানুষ পরিবর্তন চাইছে তাই ভোট দিয়েছেন, পরিবর্তন চাইছে তাই ভোট দিয়েছেন। বিজেপি কে দেখে ভোট দেননি, এবার বলছে যে পরিবর্তন চাই তাই ভোট দিয়েছে, তাই ভোট দিয়েছে। এবার দেখবেন 23শে মের পরে, 23শে মের পরে তাহলে আপনারা কেন ভোটে রেগিং করেছেন? আপনাদের ভয়টা কেন? আপনি বলুন না, ভোটে কেন রেগিং করেছেন? ছাপ্পা ভোট কেন দিয়েছেন? ছাপ্পা ভোট কেন দিয়েছেন? ভোট দিতে কেন যাননি? ভোট দিতে কেন দিতে আপনার আওয়াজ না ভাই, আওয়াজ না। কথাটা বলতে দিন। আপনারা তো বলতেন তো দিন যে ইভিএম এ কারচুপি হয়, আপনারা তো হয়েছে তো, মধ্যপ্রদেশে কারচুপি হয়েছে। আপনারা দেখেছেন তো রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে দেখেছেন তো কি হয়েছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় দেখেছেন তো কি হয়েছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে দেখেছেন যোগ্য জবাব দিয়েছে মানুষ, যোগ্য জবাব দিয়েছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এখন কেন বলছেন না ইভিএম চুরি হয়? মানে আঞ্চলিক ইস্যু দিয়ে পেয়ে গেলাম। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা এখানে অনেক জার্নালিস্ট আছেন, ওরা বলতে পারবেন। ভোট দিতে যেতে পারেননি, ভোটকে আপনারা বয়কট করেছেন, কালো দিন করেছেন ত্রিপুরা রাজ্যে। কোনো উত্তর নেই আপনাদের কাছে। যে প্রসঙ্গটা গত 11 তারিখ যে নির্বাচন গিয়েছে, তারপর থেকে সারা রাজ্য এবং গোটা দেশে যে গুঞ্জন চলছে যে
পশ্চিম ত্রিপুরা আসনে যে লোকসভা নির্বাচন হয়েছে, এখানে বিরোধীরা বরাবর দাবি করছে ব্যাপকভাবে সন্ত্রাস করেছে এবং যারা বিরোধী কর্মী সমর্থকরা ছিল এবং যারা সাধারণ জনগণ ছিল অনেককে ভোট দানে বাধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটু শেষ করার পর ওনাদের রায় জানবো। হ্যাঁ, আপনারা দেখেছেন নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করেছে, কি বলেছে? শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ত্রিপুরা রাজ্যে যতগুলি বুথ আছে, ধরে 2000 ধরে নিচ্ছি, 2200 ধরে নিচ্ছি, অনলি একটা বুথ থেকে কিন্তু কমপ্লেন আছে নির্বাচন কমিশনে, এবং এত বড় দুজন 800 ভোট সেন্টার থেকে কমপ্লেন গিয়েছে নির্বাচন দপ্তরে। সিসিটিভির ফুটেজে কথা বলবে, সিসিটিভির ফুটেজে কথা বলবে, সিসিটিভির ফুটেজে কথা বলবে। নির্বাচন কমিশন কি বলেছে? আপনি আজকে ত্রিপুরা লিডিং পত্রিকা, আমরা প্রত্যেক দিন আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি এবং আজকেও আমরা নির্বাচন কমিশনের সাথে ডাইরেক্টলি কথা বলে হয়েছে। একটা জিনিস আছে পৃথিবীর মধ্যে, নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে অনলি ওয়ান বুথ। আপনাদের ফোর্স কোথায় ছিল যখন আপনার নির্বাচন হয়েছে? তাহলে 18 তারিখ তো পূর্ব আসনে নির্বাচন হওয়ার কথা ছিল, 23 তারিখ কেন চেঞ্জ করেছে ইলেকশন দপ্তর? আপনি মনে করেন না ত্রিপুরাবাসীর অপমান করা হয়েছে নির্বাচন কমিশন থেকে? আপনি মনে করেন না? আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে, ধন্যবাদ জানাবো। সেন্ট্রাল ফোর্স 15,000 সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হবে। বিজেপি ও কিন্তু একটা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানিয়েছে, কিন্তু আপনি তো তার বিপরীত কথা বলছেন, কি বলবেন? না না, দেখুন ওনারা কোন সময় কি বলবেন কোনো ঠিক না, নেই। এটা সবাই বলে, কেউর মাথা ঠিক থাকে না। আসলে কথা বলে গায়ে মানে গলার শক্তি বেরোলেই সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় পৃথিবীর মধ্যে। দেখুন, প্রবলেম সব জায়গায় আছে, কোনো কিছু পৃথিবীতে ত্রুটি মুক্ত নয়। যদি কিছু প্রবলেম হয় এবং এটা যদি যেই করুক না, ওটা যদি মনে হয় যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা নিরপেক্ষভাবে এটা সলিউশন আসা যায়, তাহলে ওটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। আপনারা ভোটের দিন কেন ভোট দিতে দেননি? 11 তারিখে কেন মানুষ জনগণকে ভোট দিতে মানা করেছেন? খোয়াইতে কি করেছেন? খোয়াইতে কি করেছেন? মুরগির মাথা ঝুলিয়ে বলেছেন যে গলা কাটা হবে। এখন কি লিখেছেন? আজকে কি দিয়েছেন? আজকে বলেছে যে দোকান পুলিং এজেন্ট থাকলে দোকান জ্বালিয়ে দেওয়া হবে। কালো দিন আসছে ত্রিপুরাতে, কালো দিন আসছে, কালো দিন আসছে। কংগ্রেস সরকার কোনো কিছু হয় করে, এনএসওয়াই বিরোধিতা করবে না। 24 ঘন্টার মধ্যে 23 মে 24 ঘন্টার মধ্যে দিল্লিতে সরকার হচ্ছে আর এখানে সরকার হবে, ত্রিপুরাতে সরকার হবে। আপনিও কংগ্রেসে আসছেন, দাদা একটু যদি বামফ্রন্টের কোনো সমস্যা হয় এসএফআই আসবে, কিন্তু যদি আমাদের বর্তমান সরকারও যদি দেখা যায় ছাত্রদের প্রতি বা ছাত্রদের স্বার্থে যদি আঘাত আসে, আমরা কিন্তু সেখানে সরকারের সঙ্গে কথা বলি, আমরা মেমোরেন্ডাম সাবমিট করি, আমরা প্রেস মিট করে জবাব দেই। কারণ আমাদের একটা বিশেষ কি, ছাত্রদের নেশন, স্টুডেন্টস পাওয়ার, নেশন পাওয়ার। ছাত্র শক্তির ঊর্ধ্বে কিছু নেই, ওদের ডেভেলপমেন্ট সকল কিছু, রাজনৈতিক দল, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা সবকিছু ঊর্ধ্বে তাদের চিন্তা করতে হবে। রাজনীতিকে ছাত্রদের মধ্যে টেনে আনা কোনোভাবেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাসঙ্গিকতা নয়। আমরা হয়তোবা একটা আদর্শে বিশ্বাস করি, কিন্তু ছাত্রদের নো কম্প্রোমাইজ উইথ আপনাদের ছাত্রদের নেই, আপনারা ছিলেনই কখন? 2 বছর হয়েছে, 2 বছর হয়েছে আপনাদের ছাত্র সংগঠন, আপনাদের কোথায়? আরে আপনাদের কিছু থাকবে না, আমার লজ্জা হচ্ছে, আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না আপনাদের। এই যে অভিযোগ শুরু করেছে এবং আপনারা যে অভিযোগগুলি করছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন যে নির্বাচন হয়েছে, ভোট লুট এবং বিরোধী দলের কর্মীদের বাধাদান ভোটের, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখো বিশাল, আমি তোমাকে প্রথমেই একটা কথা বলি। গরু যখন নতুন বাচ্চা দেয়, ছোট বাছুর, তখন কিন্তু প্রথম সারা বাড়ি খুব লাফিয়ে চলে। আজকে ক্যামেরার সামনে আমার মনে হয় সবার বক্তব্যটা রাখার সুযোগ দেওয়া উচিত। সবার কথা আপনাদের অস্তিত্ব নেই, সবার কলেজের মধ্যে কেটে দিয়ে আপনাকে সামনে পেয়েছি দেখে বলতে পেরেছি, আপনি কলেজের মধ্যেই নেই, আপনারা এখানে এসে বলছেন আপনাকে পেয়েছি তাই বলছি। আরে সবাই দেখছে ভাই, সবাই দেখছে, ওনাকে বলতে দেন, আপনার কাছে আসছে তো এখানে সবার মতামত রাখবে, মানুষ যারটা গ্রহণ করবে সেটাই তো মান্যতা পাবে, মতামত রাখবে। আরে ভাই তুমি ঠিক করে দেবে কে ভুল বলছে কে ঠিক বলছে, আপনি তো তুমি ঠিক করে দেবে একটু। এখন তুমি যে বিষয়টা রাখলে যে পশ্চিম ত্রিপুরা আসনে যে নির্বাচন হলো, এই নির্বাচনে
কার্যত তো প্রহসনে পরিণত হয়েছে। এই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় সবকটা বুথের মধ্যে রিগিং করা হয়েছে, বুথ দখল করা হয়েছে, ছাপ্পা ভোট চলেছে। গোলাঘাটিতে যা ভোটার ছিল তার থেকে বেশি ভোট দিয়ে দিয়েছে, 105% ভোট পড়েছে। এগুলি কি লজ্জাজনক না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে? লজ্জাজনক। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ উৎসবের মেজাজে এক সময় ভোট দিত, আর আজকে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভোট কেন্দ্র থেকে বলা হচ্ছে তোমাদের ভোট হয়ে গেছে, বাড়িতে যাও। এই যে সংস্কৃতি, এই যে কালচার তৈরি করার চেষ্টা, এটা রাজ্যের জন্য বিপজ্জনক। রাজ্যের মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, এতে ভয়ের কি আছে? 1 বছর আগে রাজ্য সরকারে ক্ষমতাসীন হয়েছে, সেই দলের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হাঁটু কাঁপছে। আর আমাদের দেশের নির্বাচন কমিশন তো এই দাবিটাকে মান্যতা দিয়েছে যে গোটা রাজ্যের মধ্যে একটা সন্ত্রাসের আবহ তৈরি করে ভোট লুটের চেষ্টা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনে ভোট লুট হয়েছে। নির্বাচনের 2 দিন আগে যখন সরব প্রচার শেষ হয়েছে, ঠিক তখন সময়ে একটা লোকসভা নির্বাচন স্থগিত করে পরের দফায় নিয়ে যাওয়া এবং রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করা, এটা তো রাজ্যের মানুষের জন্য আমরা মনে করি কলঙ্কজনক অধ্যায়। এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। সিপিআইএম যে করে সে সিপিআইএমকে ভোট দিক, কংগ্রেস যে করে সে কংগ্রেসকে ভোট দিক, যে বিজেপি করে সে বিজেপিকে ভোট দেবে। যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের নির্দিষ্ট চিন্তা ভাবনা থেকে ভোট দেবেন। ভোটের অধিকার কেড়ে নেওয়া, লুণ্ঠন করা, এটা হচ্ছে হিটলারি ষড়যন্ত্র, স্বৈরতান্ত্রিক প্রবণতায় যারা ভোগেন, যারা শাসন করার জন্য স্বৈর শাসনকেই সর্বশ্রেষ্ঠ মাধ্যম বলে মনে করেন, এই পদচারণা ত্রিপুরা রাজ্যের মধ্যে শুরু হয়েছে। তাই একে ধ্বংস করতে হবে। দাদা, আপনার কাছে যে বিষয়টা থাকবে, বামপন্থী ছাত্র সংগঠনের যিনি নেতৃত্ব রয়েছেন তিনি অভিযোগ করেছেন যে গোলাঘাটি যে একটা কেন্দ্র রয়েছে এখানে কিন্তু 105% ভোট কিন্তু পড়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিচ্ছি। ওনারা ডাইরেক্টলি যেভাবে যুক্ত, আমরা কিন্তু অরাজনৈতিক, আমরা একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি। অত আদর্শগত মিল থাকতে পারে, সেই কারণে ওনাদের মতো আমরা তো এগ্রেসিভনেস দেখাতে পারবো না। তো একটা কথা বলতে গেলে, নির্বাচন কমিশন স্বীকার করেছে ওই জিনিসটা, আমি আসলে এই কনসেপ্টই বুঝতে পারিনি। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন দেখা যায় এত হোয়াটসঅ্যাপ ফেসবুকে যা ইচ্ছা বানিয়ে যা ইচ্ছা চলিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, মুখে মুখে প্রচার করা হচ্ছে। আর এই প্রচার জিনিসটা এত ডেঞ্জারাস জিনিস নয় দাদা, ভাইরাসের মতো, ক্যান্সারের মতো খারাপ জিনিস বাজারে শুধু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে চলে যায়। আর যেখানে বলছেন, দেখুন একটা মেশিন যদি খারাপ হয় সেই সমস্যাটা হতেই পারে। এটাকে আপনি কিভাবে বলবেন যে ছাপ্পা ভোট হয়েছে বা 105% ভোট হয়েছে? কারণ ভারতবর্ষের ইতিহাসে কি এমন দৃষ্টান্ত নেই যেখানে ইভিএম মেশিন খারাপ হয়নি? হতেই তো পারে। সেটাকে একটা অন্য দিক দিয়ে চালিয়ে দেওয়া, যে দেখুন কনসেপ্ট, দেখুন না এটাকে আপনি সমর্থন করছেন। 105% ভোট পড়াটাকে আপনি সমর্থন করছেন। নির্বাচন কমিশন আপনি শিক্ষকতা করেন, সমাজের মেরুদণ্ড, আপনি সমর্থন করছেন ভোট লুটকে। কেমনে সমর্থন করছি? আপনি তো ওইটা গুলিতে আমাদের উপর জুল জবরদস্তি চালিয়ে দেওয়া হচ্ছে। না না, আমি যেটা বলছি, আপনি সমর্থন করেন কিনা বলুন যে 105% ভোট পড়লো একটা বুথে। আচ্ছা, একটা কথা বলি, আপনার বাড়িতে তো অনেক ইলেকট্রনিক্স আইটেমস আছে, খারাপ হয় না? আরে এটা মেশিন খারাপ হওয়ার জন্য হয়েছে, মেশিন খারাপ হওয়ার জন্য হয়েছে। মেশিন খারাপ হলে 105% ভোট পড়বে। আপনি পোলিং বুথে কোনোদিন মেশিন কিভাবে খারাপ হলে কি হয় আপনি জানেন? নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, অবজারভার বলুন, পোলিং এজেন্ট সবাই মান্যতা দিয়ে দিয়েছে। আপনি হয়তো জানেন না 105% ভোট পড়েছে, এটাকে মান্যতা দিতে হয়েছে। এটা ইলেকশন কমিশনের তথ্য যে 105% ভোট পড়েছে। সেটাকে নিয়ে আপনি ওইটাকে নিয়ে যে সবকিছু সামগ্রিক বিচার করেন, আজকে সামগ্রিক অবস্থাটা কি আপনি এখানে বললে হবে না। রাজ্যের মানুষ জানে, রাজ্যের মানুষ জানে, সংবাদ মাধ্যমের বন্ধুরা প্রত্যক্ষ করেছে কি ঘটেছে গোটা রাজ্য। ওই দিন অনেক মিথ্যা প্রচার করে। আরে ঘর বাঁচানোর প্রশ্ন না, সাংবাদিকরা এখন জার্নালিস্টরাও এখন মিথ্যা প্রচার করা হয় না, ঘর বাঁচানোর প্রশ্ন। আমরা বলছেন জার্নালিস্ট মিথ্যা প্রচার করছে, বললাম জার্নালিস্ট মিথ্যা প্রচার করছে। জার্নালিস্ট দেখায়নি, আমরা তো অনেক চ্যানেলে দেখেছি, ভোট দিতে যাইনি, ভোট দিতে যেতে পারিনি, আপনাদের লোকই তো আটকিয়েছে। আমাদের উপর এত আক্রমণ কেন? আপনারা তো ভয় কেন? আপনি বলুন, কলেজ বলুন, স্কুল বলুন,
বিধানসভা এই যে ইলেকশন গেল, এই যে লোকসভা ইলেকশন পশ্চিমে, আপনাদের তো ভয় কেন? আবার পূর্বতে আপনাদের লোকই তো আক্রমণ হচ্ছে। আগে বলুন না জোট সরকারটা ঠিক আছে কিনা, আইপিএফটি বিজেপিটা ঠিক আছে কিনা দেখুন না, আপনাদের ঘরের লোকটা ঠিক আছে কিনা বলুন না আগে, আপনাদের ঘরের লোক ঠিক আছে নি, এটা আগে বলুন। দেখুন, আপনি কি অস্বীকার করেন যে সব রাজনৈতিক দলের একটা না একটা নিউজ চ্যানেল থাকে না? বা এটা কি অস্বীকার করা যায় না? বা এটা কি অসমর্থনযোগ্য? আমি মানছি যে 10টা নিউজ চ্যানেল আছে, এর মধ্যে 8টাই নিরপেক্ষ, দুইটা চ্যানেল কি পার্টির থাকতে পারে না? পার্টির মধ্যে দর্শক কারা প্রচার করে, যারা ওই নিউজ আমার জানা নেই যে দুইটা চ্যানেল কোনো পলিটিক্যাল পার্টির থাকে, কোনো পলিটিক্যাল পার্টির থাকে আমার জানা নেই যে ত্রিপুরা রাজ্যের কোনো পলিটিক্যাল পার্টির নিউজ চ্যানেল আছে ত্রিপুরা, আমার কোনো জানা নেই যে পলিটিক্যাল কোনো নিউজ, মানে কংগ্রেস বলুন বিজেপি বলুন ওদের ব্যক্তিগত চ্যানেল আছে, আমার কোনো জানা নেই, আপনার থেকে প্রথম শুনতে পেলাম, ধন্যবাদ আপনাকে। যে নিউজ চ্যানেলগুলি ওই ছাপ্পা ভোটের ভিডিওগুলি দেখিয়েছে এবং ফটোগুলি দেখিয়েছে, তাকে আপনারা মনে করছেন তা ভুল, কি মনে করছেন? দেখুন, ঠিক ভুল বিচার করার ক্ষমতা আমার নেই, যেহেতু ইলেকশন কমিশন আছে, এটা ওদের ব্যাপার, এটা আমার বিষয় না। আমি একজন টিচার মানুষ, আমি ওনাদের সমবয়সী ছাত্র, আমাদের ছাত্রই আছে, আমি পড়াই বা আমার কাছে পড়াশোনা করেছে, আমার একটা ম্যাচিউরড পার্সন, আমি এখানে কোনো ঝগড়া করতে আসিনি, ঠিক আছে দাদা? দেখুন, আমাদের আজকে ত্রিপুরা রাজ্যে এত নিউজ চ্যানেল কোথায় ছিল দাদা? আগে এত বছরে ছিল ত্রিপুরা রাজ্যে কয়েকটা নিউজ চ্যানেল, অন্যরা মতই প্রকাশ করতে পারতো না। পত্রিকাগুলিকে তো দেখেছি, অনেকে বলেছে দাদা রাখতে বাধ্য, পড়তে বাধ্য, যে নিউজগুলি আসে এগুলি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কথা তুলে ধরে। আজকে এত নিউজ পেপার ত্রিপুরা রাজ্যে, কত নিউজ পেপার বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে নাম পরিবর্তন করে আবার চালু হয়েছে। কারা বন্ধ করেছিল? বামফ্রন্ট করেছে, কারা বন্ধ করেছিল? বামফ্রন্ট করেছে, আপনার দলের নেতা কিভাবে জড়িত ছিল সেটা খোঁজ করে দেখবেন। এটা তো ঠিক বামফ্রন্ট করেছে, এটা তো বাস্তব। বাবু একটু বলতে দেন দাদাকে। আজকে এতগুলি নিউজ চ্যানেল আসছে, সবগুলি নিউজ চ্যানেল ভালো কাজ করছে, সবকিছু তুলে ধরছে নিরপেক্ষভাবে, কোনো বিরোধিতা করছে না, কোনো রাজনীতি টানছে না। কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে কিছু কিছু নিউজ চ্যানেল শুধুমাত্র একটা রাজনৈতিক দলের হয়েই কাজ করছে? যেমন পত্রিকা মুখপত্র হয়ে যায় না, রাজনৈতিক চ্যানেলটাও ওই দলেরই হয়ে যায়। এটা কেউ অস্বীকার করতে পারবে না। ত্রিপুরার যদি মিডিয়া আমাকে যদি বলেন ত্রিপুরার সব জার্নালিস্টের সামনে কথা বলতে, আমি দাদা দাঁড়িয়ে বলতে পারবো, এটাকে কেউ, কোনো দল, কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। আমার জানা নেই যে ত্রিপুরা রাজ্যের কোনো পলিটিক্যাল পার্টির কোনো জার্নালিস্ট, আমার জানা নেই। আমরা যতটুকু দেখেছি, যখন বামফ্রন্ট সরকার রাজ্য ক্ষমতাসীন ছিল তখন সময়ে এই রাজ্যের মধ্যে তো অনেক পত্রিকা আছে যারা সরাসরি বামপন্থীদের বিরুদ্ধাচরণ করেছে, বামফ্রন্ট সরকারের নানা বিষয়ে বিরোধিতা করেছে। তার জন্য বামফ্রন্ট সরকার থাকার সময়ে প্রশাসন তাদের টুটি চেপে ধরার চেষ্টা করেছে। আপনারা তো এটা জানানি, প্রিন্ট মিডিয়াকে বন্ধ করে দিয়েছেন, আমি ধিক্কার জানাই, আমি এটাকে ধিক্কার জানাই। আপনারা তো করেছেন, আপনারা বন্ধ করে দিচ্ছেন, এখন আপনারা বলছেন। সম্রাট বাবু একটু বলতে দিন। সবার পক্ষ থেকে সম্রাট জবাব দেবে, কোনো অসুবিধা নেই, সবার পক্ষ থেকে সম্রাটই জবাব দেবে, জবাব জনগণ দেবে, সবার পক্ষ থেকে সম্রাট জবাব দেবে, যোগ্য জবাব দেবে। এখন এই যে ভোটের সময়ে যে ঘটনাগুলি ঘটলো, যেভাবে ভোট রিগিং হলো, কোনো চ্যানেল কিছু কিছু পরিমাণে দেখাতে বাধ্য হয়েছে। এখন উনি যেটা বলছেন, যেটা দেখালে পরে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে, এটা তো একটা মারাত্মক প্রবণতা। আপনি যদি প্রশাসনের বিরোধিতা করেন, সরকারের বিরোধিতা করেন, তবে আপনি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের তকমা আপনার সঙ্গে জুটে যাবে, আপনাকে বিরোধী বলে চিহ্নিত করা হবে সংবাদ মাধ্যমকে। এটা হচ্ছে হিটলারের কায়দা, এই কায়দা অবলম্বন করছেন ওনার কথার মধ্যে দিয়ে, সেটা প্রমাণিত হচ্ছে। আমরা মনে করি স্বাধীনভাবে এ রাজ্যের সংবাদ মাধ্যম কাজ করুক, এবং আজকে যে একটা কঠিন পরিস্থিতি রাজ্যের মধ্যে, মানুষের ভোটাধিকার লুট হচ্ছে, মানুষের কথা বলার স্বাধীনতা হরণ হচ্ছে, সেই জায়গাটাতে সংবাদ মাধ্যম একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করুক। মানুষের কথাগুলি, যে মানুষ মুখ ফুটে বলতে পারছে না ভয় ভীতির কারণে, সন্ত্রাসের কারণে, তাদের কথাগুলি সংবাদ মাধ্যম জনমত তৈরি করবার জন্য সামনে তুলে আনুক, এটা আমাদের প্রত্যাশা থাকবে সংবাদ মাধ্যমের কাছে। একটা কথা, একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম, বুঝতে পারছেন? যারা এক সময় এই কথাগুলি অন্যদের বলতো, আজকে নিজেরা বলে। দেখুন, নিজের ঘাড়ে যখন আসে পড়ে না ভোজটা বা বিপরীত অবস্থাটা চেঞ্জ হয়ে যায় না,
তখন তো সবাই বলে। দাদা আসি আপনার কাছে, আমাদের সময় একেবারে প্রায় শেষের পথে। আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আজ থেকে 2 দিন আগে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন থানাতে গিয়ে এক অভিযুক্তকে নিজের হাতে আইন তুলে নিয়ে চোর মেরেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা তো ছাত্র সংগঠন হয়ে কাজ করি, ওটা রাজনৈতিক ব্যাপার বা ওদের ব্যক্তিগত ব্যাপার, এখানে মত হয় না, এখানে ওদের মত প্রকাশ করা আমার পক্ষে মনে হয় না এটা ঠিক। ওদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, ওটা ওদের মতোই ম্যানেজ করে দিই। আমরা 2 ছোট ভাই আছে, আমি আছি, আমাদের কাজ সবকিছু নির্বিশেষে ত্রিপুরার ছাত্রদের যেমন খুব ভালো হয়, তারা যেমন অর্থনৈতিক দিক দিয়ে পড়াশোনা করে কিছু একটা প্লেসমেন্ট পেতে পারে, ত্রিপুরা যেমন চাকরির পাশাপাশি যেমন একটা শিল্প স্থাপিত হয়। মাত্র নতুন সরকার 1 বছরে আসলো, যদি এত বছরের কাহিনীকে মুছে মাত্র 1 বছরের উপর দুষ চাপিয়ে দিন, সেটা তো কোনোভাবেই মানবিক না। ঠিক আছে, একটাই উদ্দেশ্য দাদা, একটা কথা বলতে দিন, আমরা চাই যেই দলেরই যেই মতদর্শী লোক হয় না, সবার একটা জিনিস বিদ্যার্থী পরিষদ বিশ্বাস করে যে আমাদের যে বিবেকানন্দ যে আদর্শ, যে আমাদের মধ্যে যে শক্তির বিকাশ, আমরা একটা জিনিস চাই সব ছাত্রের ভালো হোক, যেই দলেরই হোক, যেই মতদর্শীরই হোক, ছাত্রদের যেমন আমরা নিজেদের মতে নিজেদের আদর্শকে কেন্দ্র করে যেমন রাজ্যের যে ছাত্ররা আছে কলেজ ইউনিভার্সিটির এবং স্কুলের, তাদের যেমন ভালো হয় দাদা, এটা একদম আমি প্রার্থনা করি এখানে থেকে। দেখুন, একটা জায়গার মধ্যে আমরা হয়তো মতদর্শ নিয়ে আলোচনা করছি, ঝগড়া করছি, যাই করছি, তো বেরোলে তো আমরা সবই একই সমাজের প্রতিনিধি, একই ভাই, একই পরিবারের। তো এইসব নিয়ে আমরা অ্যাগ্রেসিভনেস না হয়ে সবাই নিজের মতো করে রাজ্যের ছাত্রদের যারা শিক্ষার্থী আছে তাদের ভালো ডেভেলপমেন্টের আমরা চিন্তা করি। আর এই পাশাপাশি রাজনৈতিক বিদ্যার্থী পরিষদ অরাজনৈতিক সংগঠন দাদা, এবং সেটা সম্পূর্ণভাবে বিশ্বাস করে। আসি দাদা আপনার কাছে আসি, আপনার এই অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন? কোন বিষয়টা? মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের হাতে আইনটা তুলে নিয়েছেন। আচ্ছা, অ্যাকচুয়ালি মহারাজ যখন খোয়াইতে যাওয়ার সময় মহারানীর গাড়ির উপর আক্রমণ হয়েছে, আপনারা জানেন। এটা একটা ফুল চক্রান্ত মাফিক, এটা বিজেপি আইপিএফটি মিলে যে মহারাজকে কিভাবে খেপানো যায়, মহারাজকে কিভাবে আক্রমণ করা যায়, এটা প্ল্যান মাফিক আক্রমণ করেছে। মহারাজ হয়তো বা গিয়ে থানার মধ্যে হয়তো বা একটা চোর মেরেছে, বড় হিসাবে মারতেই পারে। যদি এটার যদি মহারাজ তো বলেছে যদি আমার যদি জেল হয়, আমার জেল হবে, আইনের পথে চলবে, কি আছে, আইনের পথে চলবে। আমরা এই যে আক্রমণ করা, এই যে আজকে মহিলাদের সুরক্ষিত নেই, আমরা ধিক্কার জানাই। একজন প্রার্থীকে যদি আক্রমণ করতে পারে এই রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কোথায় যাবে, কোথায় মানুষ, রাজ্যের মানুষ বুঝে নেবে। 23শে মের পরে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরা রাজ্যে 24 ঘন্টার মধ্যে সরকার প্রতিষ্ঠিত হবে কংগ্রেস। আমি বলে দিয়ে যাচ্ছি এখানে, আপনিও হয়তো বা কংগ্রেসে আসবেন, আপনিও পিছিয়ে কংগ্রেসে আসবেন। আর আপনাদের মুখ্যমন্ত্রী সাহেব তো দিল্লিতে চলে যাবেন, আপনাদের মুখ্যমন্ত্রী। বনমালীপুরেও ঢুকতে পারবে না, বনমালীপুরে 1 বছর হয়েছে কোনো ডেভেলপমেন্ট। গিয়ে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, কাউকে একটা এমএলএ সার্টিফিকেট আনতে পারছে না। আপনি গিয়ে খোঁজ করে দেখুন, এমএলএ সার্টিফিকেট আনতে বলে কি ওই কোথায় যেতে হবে, কোথায় মন্ডল অফিস নাকি ওইখানে যেতে হবে, মন্ডল অফিস থেকে কার কাছে পাঠাচ্ছে। আজকে কোথায় পরিস্থিতি রাজ্যের, আজকে মুখ্যমন্ত্রী বনমালীপুর প্রাণ কেন্দ্রের মুখ্যমন্ত্রীর আজকে এই অবস্থা। আমরা ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। সম্রাট বাবু, আমার প্রশ্নের উত্তরটা যদি একটু ক্লিয়ার করেন। কোনটা? মহারাজার আমি তো বলেছি যদি আইনের পথে চলবে হবে, কি আছে আমাদের। সন্দীপন বাবু, আপনি এই ব্যাপারে কি বলবেন? আমাদের যেটা বলার, আপনারা দেখেছিলেন গত কিছুদিন আগে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী, উনি একজন এডিশনাল এসপিকে বলছেন মেরে ফেলবেন, আর প্রদেশ কংগ্রেসের সভাপতি থানার মধ্যে ঢুকে গিয়ে একজন অভিযুক্তকে মারধর করছেন। আসলে তো তারা একই আধুলির 2 পিঠ। আপনাদের থানার মধ্যে ঢুকে মারধর করেছেন 6 আগরতলায়, আপনার মনে আছে? আপনি যে কথাটা বলছেন সেদিন বামপন্থীরা সেদিন সরাসরি বলেছিল এটা ঠিক হয়নি, সমালোচনা করা হয়েছিল। আপনি তো সমর্থন করছেন, যোগ্য জবাব দিয়েছে, আগামী দিনে যোগ্য জবাব দেবে, সমর্থন করেছে, কিছু অস্তিত্ব থাকবে না। আপনিও কংগ্রেসে আসছেন পিছে, আপনারাও পিছে আসছেন, আপনার কথাই তো হবে না ভাই, কিছু থাকবে না আপনাদের অস্তিত্ব। আমি যে কথাটা বলতে চাইছি, আসলে
একই কলেজে তো আধুলি যেতেই পারে না, কলেজে তো নেই ওদের অস্তিত্ব। একটা লোক খুঁজে পারবেন কলেজের মধ্যে? যান তো গিয়ে দেখুন, একটা লোক, একটা। আসলে কংগ্রেস এবং বিজেপি একই আধুলির এপিট ওপিট, তাদের বৈশিষ্ট্যগতভাবে কোনো পার্থক্য নেই। তারা আইন শৃঙ্খলাকে বিঘ্ন ঘটাতে ব্যস্ত। তাহলে তারা এই শঙ্কর রাজ্যের প্রসাদ দত্তর মধ্যে জন্য কেন কেস হয়নি? শঙ্কর প্রসাদ দত্ত যে কে বলেছে? ছয় আগরতলাতে গিয়ে কে বলেছে? চর মেরেছেন কে- থানার মধ্যে ঢুকে, কে বলেছে? ওসির সামনে, কাকে কি চোর হয়েছে? মেরেছে? কাকে চোর মেরেছে? একজন কর্মীকে চোর মেরেছে। কাকে চোর শঙ্কর মেরেছে? প্রসাদ আপনাদের প্রার্থী, আপনি নিজের লজ্জা হয় না লোকেদের আপনাদের? মতো মনে লজ্জা হয় না? করে। আপনি আবার একজন আরে- প্রদেশ কংগ্রেস সভাপতির সম্বন্ধে এরকম কথা আরে বলছেন। বাবা, ছি ছি ছি, আপনি ছি। জানেনই না আপনার কিছু। লজ্জা হয় না? কাকে আপনি একজন চোর প্রদেশ মেরেছে? কংগ্রেস কাকে চোর মহারাজের মেরেছে? সম্বন্ধে আপনি এরকম কথা উনি বলছেন। থানায় ধিক্কার জানাই গিয়েছিল, আপনাকে। থানায় ধিক্কার গিয়েছিল। জানাই, আপনি তার একজন জন্য মহারাজের সম্বন্ধে এরকম কথা বলছেন। ধিক্কার জানাই, আপনার যোগ্যতা কতটুকু রাজ্যের মানুষ দেখবে। আপনি একজন মহারাজের সম্বন্ধে জল ঘোলা এরকম কথা করার বলছেন। রাজনীতি, ধিক্কার জানাই এই যে আপনাকে। জল ঘোলা আপনি করার ত্রিপুরা থেকে রাজনীতি, পালিয়ে যান, ত্রিপুরা থেকে। জল ঘোলা আপনি করার ত্রিপুরা থেকে রাজনীতি। পালান, দিল্লিতে যান। আসলে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে স্বভাবগত কোনো পার্থক্য নেই। ধিক্কার জানাই আপনাদের। দুটোই শঙ্কর প্রসাদ একই দত্ত আধুনিক যখন এপিট আক্রমণ- ওপিট। একটা কথা একটু বলতে চাই, আমরা উই আর ভেরি রেসপেক্টেড সোশ্যাল পারসন, মনে হয় সবাই আমাদের একটা মর্যাদা থাকা উচিত সবার মধ্যে। এই আমাদের মনে হয় আমাদের একটা বিষয় এখানে আলোচনা করার জন্য বলা হয়েছে যে ত্রিপুরার রাজনৈতিক অবস্থা। ওনারা কেউ বিজেপিকে আইপিএফটিকে বলেছে, ওনারা কেউ কাউকে এসএফআইকে বলে, এই বামফ্রন্টকে বলেছে। হ্যাঁ, আইন আইনের পথে যাবে, যে দোষী সে শাস্তি পাবে, কে কোন দলের, কারণ কেউ নিজের কথা বলে না, কেউ কাউকে দোষারোপ করবে, এটা বাস্তব। আমি তো বলেছি আইন আইনের পথে চলবে। আমি তো বলেছি উনি একজন লোক, একজন 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 বামপন্থীর একজন লোক মহারাজের উপর আক্রমণ করছে ব্যক্তিগত। লজ্জা হয় না আপনাকে? একজন কি বলছে? মহারাজ, ও কি বলছে? মহারাজ একজন একজন ও মহারাজের কি বলছে নিজেই জানে না। লজ্জা কি হচ্ছে বলতে আপনাদের। চাইছে? কি শঙ্কর বলতে প্রসাদ চাইছে? যখন গিয়ে গুন্ডাগিরি করেছেন তখন কি- আপনারা কি কি বলতে করেছেন? চাইছে? আপনারা কি সাধু? কি বলতে চাইছে? সাধু আপনারা? সম্রাট বাবু, কি বলতে চাইছো? দাদা, আপনার কাছে যে শেষ প্রশ্নটা থাকবে, রাজ্যবাসীর কাছে আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি বার্তা থাকবে? একটাই কথা, আমরা ছাত্র সংগঠন, আমাদের মেইন উদ্দেশ্য থাকা উচিত ছাত্রদের ডেভেলপমেন্টের চিন্তাটা করা, কিভাবে সবাই দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে ছাত্রদের উন্নয়ন হয়, তারা যেমন শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করতে পারে, জীবন উন্নতি করতে পারে। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, ওনারা হয়তো তাদের তো ডাইরেক্টলি, মানে ছাত্রদের তো ডাইরেক্টলি যুক্ত দলের সঙ্গে, আমরা তো অরাজনৈতিক, সেরকম ভাবে প্রত্যক্ষভাবে আমরা যুক্ত না, আমাদের দর্শকত মিল আছে। রাজ্যবাসীর কাছে একটাই জিনিস থাকবে যে আপনারা বুদ্ধিমান, বুঝেন, ভারতবর্ষের 70 বছর ইতিহাস দেখেছেন, ত্রিপুরার এত বছরের ইতিহাস দেখেছেন, আপনাদের একটা চিন্তা করার ক্ষমতা আছে, ঠিক কি ভুল কি। সংক্ষেপে দাদা, একটু হ্যাঁ, সংক্ষেপে বলুন। এবং এই যে প্রচার, এই প্রচার বিমুখতা কিন্তু সবকিছু না, বুদ্ধি, চিন্তা, সুস্থ মানসিকতা সব বিবেচনা করে জীবনের পাথেয় হোক, সবাই সেরকম ভাবেই চলে। আচ্ছা, সন্দীপন বাবু, আপনাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে কি বার্তা থাকবে আপনার? যদি কথা বলার সুযোগ থাকে তবেই আমি বলবো, না হলে আচ্ছা, বলার দরকার নেই। আমাদের এসএফআই এর পক্ষ থেকে এই নির্বাচনে আমরা যেটা বলতে চাই, আমরা লক্ষ্য করছি গত 5 বছর গোটা ভারতবর্ষে শিক্ষা ব্যাপক হারে আক্রান্ত হয়েছে। শিক্ষার উপর আক্রমণ, মানুষের উপর আক্রমণ, সমস্ত অংশের মানুষ, আজকে খেতে খামারে যারা কাজ করেন, কৃষক, শ্রমজীবী মানুষ, আমার অভিভাবকেরা যখন নানাভাবে আক্রান্ত হচ্ছে, সেই আক্রমণের শিকার আমাকে হতে হচ্ছে এবং সরাসরি আমার ক্যাম্পাসের মধ্যে আমি আক্রান্ত হচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব মোদিকে হাঁটানো, শিক্ষা বাঁচানোর জন্য বিজেপিকে হাঁটানো। এই ডাক আমরা দিয়েছি এবং আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান করব, গোটা ভারতবর্ষে যাতে মানুষের কথা বলা লোক হিসেবে মানুষের অধিকারের কথা সংসদে যারা তুলে ধরেন তারা হচ্ছে বামপন্থী। সে বামপন্থীদের সংসদে পাঠানোর ক্ষেত্রে ত্রিপুরা বারে বারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আবারও বামপন্থী প্রার্থীদের জয়ী করে পাঠানোর জন্য আমরা আহ্বান রাখছি। একটু জিরো হয়ে যাবেন, এখন আপনি নেই। আপনাদের দলের পক্ষ থেকে কি বার্তা থাকবে রাজ্যবাসীর কাছে? আমাদের দলের পক্ষ থেকে বার্তা থাকবে, যারা এবিপিপি এবং এসএফআই নামদারি গুন্ডাগিরি করছে কলেজের মধ্যে, এইগুলি বন্ধ করা হোক। আমরাও প্রতিরোধ করে তুলবো। আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আমি এখানেই বলে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আমরাও প্রতিরোধ করতে জানি। 25 বছর আমরাও করেছি, 25 বছর আমাদের সিনিয়ররাও করেছেন, এখন আমরাও করব। আমরা বলে দিয়ে যাচ্ছি, আমরা চাই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে না।
ছাত্রদের স্বার্থে লড়াই করব, ছাত্রদের ডেভেলপমেন্ট করব। লজ্জা হচ্ছে আপনাদের লজ্জা হচ্ছে। আপনাদের দেশ কি করেছেন আপনারা? কিছু করেননি আপনারা দেশ প্রেমের কথা বলছেন, আপনারা হিন্দুত্বের কথা বলছেন। লজ্জা হচ্ছে আপনারা বলছেন। আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারেই শেষ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতৃত্বরা। আপনারা শুনছিলেন তাদের মুখে তাদের যে বক্তব্য, তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে জাহির করলেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।